Thank you very much, Pio Asif Shan and Afsana for setting the scene. I'm an anthropologist. আমি এবং ডিপ্লোমেসি এবং জিওপলিটিক্স ঠিক আমার নিজের সরাসরি প্রত্যক্ষ কাজের জায়গা না, তারপরেও ইগনোর করবার উপায় নেই। কারণ এই পুরো যে ক্রাইসিসটা সম্ভবত যেই ঘটনাগুলি রোহিঙ্গা বলে একটা জনগোষ্ঠীকে মোস্ট পারসিকুয়েটেড এথনিক মাইনরিটি অন আর্থ বানিয়েছে, সেটা তলিয়ে দেখতে গেলে আসলে ইগনোর করা যায় না জিওপলিটিক্স এবং ডিপ্লোমেসি যে জায়গাটা। কারণ আফসানা যেভাবে বললেন 2017-র যেই ইনফ্লাক্স, এটা ছিল আনপ্রেসিডেন্টেড। আগস্টের শেষে 25 আগস্ট আমি যদি ভুল না করে থাকি, রোহিঙ্গাস ওয়ার ক্রসিং বর্ডার ইন 40,000 নাম্বারস এভরি ডে। এত র্যাপিড এবং ইন্টেন্স রেফিউজি ফ্লো পৃথিবীতে, মানে রেফিউজি হিস্ট্রিতে এটা মানে কম্পারেবল কিছু না। দেন আই স্টার্টেড থিঙ্কিং, আমি একটু বলে রাখি যে আমার নিজের কাজের জায়গা বেসিক্যালি শাহান বলছিলেন যে বর্ডারল্যান্ড এবং পার্টিকুলারলি আমি ইন্টারেস্টেড, আমরা বলি অ্যানথ্রোপোলজিতে এটাকে একটা ফ্রিকশন অফ টেরেইন, যে সাউথ ইস্ট এশিয়ার যে মাউন্টেনাস সাউথ ইস্ট এশিয়া এক্সটেন্ডিং টু নর্থ ইস্ট ইন্ডিয়া, সেটার সাথে ভ্যালি স্টেটগুলি এই দুটো যে গ্রেট ট্রেডিশন, কালচার এবং মডার্ন পলিটিক্স, মডার্ন স্টেট ফরমেশন, এই জায়গা থেকে আমি বর্ডারল্যান্ডকে একটা দীর্ঘ সময় ধরে দেখার চেষ্টা করি। এবং তখন কিছু পাবলিক অ্যাপিয়ারেন্স আমি করেছি রোহিঙ্গা নিয়ে, কিছু রিসার্চের কাজও করেছি, বাট ফর সাম গুড রিজনস আমি গত 7-8 বছরে আর রোহিঙ্গা নিয়ে কোনো পাবলিক অ্যাপিয়ারেন্সে আসিনি। বাট আজকে আমি এসেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে ঘটনাগুলি বদলাচ্ছে, কেন আমি সেটা পরে একটু এক্সপ্লেন করবো। তা আপনারা যদি খেয়াল করেন যে আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম যে এই রোহিঙ্গাদের বার্মিজ যে গভর্নমেন্ট এবং তার যেই খুবই বর্ণবাদী এবং হোমোজিনাস একটা রাষ্ট্র গড়বার যে আকাঙ্ক্ষা সাংস্কৃতিকভাবে, শুধুমাত্র মানে বার্মার যেই জাতিসত্তাগুলি আছে, এটা তো অনেক পুরনো আকাঙ্ক্ষা। 60-এর দশক থেকে এইটা আলোচনায় ছিল, 70-এর দশকের শেষে এসে চেষ্টা করা হয়েছে প্রথমবারের মতো, 80-র দশকে চেষ্টা করা হয়েছে, 90-এ বার্মার জায়গা থেকে অনেকটুকু সাকসেসফুল, যে প্রায় 2-3 লাখ রোহিঙ্গাকে তারা একবারে ভয় দেখিয়ে এবং অত্যাচার নিপীড়ন করে বাংলাদেশে পার করতে পেরেছিল। তার মাঝখানে ছোট ছোট অনেক ঘটনা ঘটেছে, এবং আমি বলে রাখি যে এটাকে শুধুমাত্র ইনফ্লাক্স দিয়ে বুঝলে হবে না। বিটুইন বিগ ইনফ্লাক্সেস একটা মাইগ্রেশন স্লো প্রসেসে আছে, এবং কন্টিনিউয়াস একটা ভয়ের কালচার তৈরি করে তাদেরকে ঝুঁকির মধ্যে রেখে তাদেরকে একভাবে উৎসাহী করা হয়, যার তারা যেন ওটা লম্বা ইতিহাস হয়ে যাবে, বাট এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে আমাদেরকে দেখতে পেতে হবে। তো কেন 2017-র আগস্টে কেন বেছে নিল, এই সময়টা কেন বেছে নিল? কারণ আমি এই কারণেই বলছি আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পুরো রোহিঙ্গা ক্রাইসিসটা 17 সালের পরে যেই স্কেলে গিয়েছে, সেখানে ডিপ্লোমেসি জিওপলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ 2017-র যে মিলিটারি ক্যাম্পেইনটা, যে জেনোসাইডাল ক্যাম্পেইন, এই জেনোসাইডাল ক্যাম্পেইনটা এটা ওয়াজ জিওপলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি ক্যালকুলেটেড স্টেপ বাই দি বার্মিজ গভর্নমেন্ট। আমি কিউরিয়াসলি কিছু যা রিসোর্স আছে কিছু ঘাটতে গিয়ে দেখলাম যে 25শে আগস্ট ইনফ্যাক্ট শুরু হলো, 3rd সেপ্টেম্বর ইফ আই এম নট টেরিবলি মিস্টেকেন, ভারতের সরকার তার কালাদান রিভার ভ্যালি প্রজেক্টটাকে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট করলো। অ্যাট দ্য সেম টাইম এই প্রজেক্টেরই আরেকটা এক্সটেনশন হিসেবে চীনের সাথে তাদের যে রোড বেল্ট ইনিশিয়েটিভের আওতায় এবং এই পাইপলাইনের আওতায়, তখন আমার প্রথমবারের মতো রিয়ালাইজ করা শুরু করলাম যে 2017-কে বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে বার্মাতে ভারতীয় এবং চায়নার ইকোনমিক যে ইন্টারেস্ট এই প্রথমবারের মতো কোইনসাইড করেছে এবং প্যারালালি রান করছে। সো যেই সরকার দীর্ঘদিন ধরে এই রোহিঙ্গাদেরকে তাদের জাতিরাষ্ট্র গঠনের বাইরে রেখে তাদেরকে নানাভাবে বের করে দিতে চায়, তাদের জন্য এটা একটা মহেন্দ্রক্ষণ যে এই রিজিওনাল জিওপলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো বড় প্লেয়ার ভারত এবং চায়না, তাদের বিজনেস ইন্টারেস্ট ইজ কোইনসাইডিং একই সাথে, যে তারা খুব, এবং আমরা সেটা দেখেছি
যে বাংলাদেশের সাথে তখনকার তৎকালীন সরকারের সাথে যেই মধুর মৈত্রী সম্পর্ক, সেই সম্পর্কের ন্যূনতম ছিটে ফোটাও আমরা রোহিঙ্গা প্রশ্নে ভারতের কাছ থেকে পাই নাই। না জাতিসংঘে পেয়েছি, না আন্তর্জাতিক ফোরামগুলিতে পেয়েছি, না অন্য কোনোভাবে পেয়েছি ভারতের কাছ থেকে। তো এই কারণেই জিওপলিটিক্স এবং ডিপ্লোমেসি যেহেতু গুরুত্বপূর্ণ, যেটুকু ডিপ্লোম্যাটিক সাকসেস 70s, 80s এবং 90s-এর ক্ষেত্রে 90s আমরা দেখেছি, সেখানে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও 2017-র পরে আমার জন্য ব্যক্তিগতভাবে খুব ফ্রাস্ট্রেটিং ডিপ্লোম্যাটিক মুভ এবং এগুলি হচ্ছিল, যেটা হচ্ছে অন্য অনেক কিছু। অফকোর্স এটার হিউম্যানিটেরিয়ান যেই এই রেসপন্স আমরা দেখিয়েছি, এটা ওই অঞ্চলের শুধু সরকার না, ওই অঞ্চলের মানুষ এবং আমাদের যেই এনজিওরা এবং এরা আছে, তারা যেভাবে হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টটা দেখেছে, দ্য ক্রেডিট ডাজন্ট গো টু অনলি দ্য গভর্নমেন্ট, ইট ওয়াজ দ্য পিপল ইন কক্সবাজার যারা আর্লি ডেইজে এই ইনফ্যাক্ট এইগুলিকে তারা তাদের সেন্টিমেন্টের জায়গা থেকে এই কমিউনিটিকে সাপোর্ট করেছে। বাট ডিপ্লোম্যাটিক্যালি বা জিওপলিটিক্যালি ইট ওয়াজ এ ডিজাস্টার, এবং এটার ম্যানেজমেন্টে টেরিবলি কিছু ভুল পদক্ষেপ হয়েছে আমার কাছে মনে হয়, টেরিবলি মিস্টেক। যেমন সেই ফর এক্সাম্পল, আচ্ছা ওখানে যাওয়ার আগে আমি বলে দিই, আমার যেটুকু সময় আছে আমি আসলে ফোকাস করবো হচ্ছে আইডেন্টিটি প্রশ্নটা, কারণ আমি মনে করি যে এটা গ্রসলি মিসিং ফ্রম দি ডিপ্লোম্যাটিক অ্যান্ড পাবলিক ন্যারেটিভ, যেটা ডিপ্লোম্যাটিক এফোর্টকে এনাবল করে, যে আইডেন্টিটি। এবং এটাকে আরেকটা প্রবণতা আছে, সেটাকে হচ্ছে যে রোহিঙ্গা প্রশ্নটাকে একটু আইসোলেটেড করে দেখা, অন্যান্য যে জিওপলিটিক্যাল ফ্যাক্টরস এবং ইভেন্টসগুলি হচ্ছে সেগুলি থেকে আইসোলেটেড করে দেখা। কিন্তু আমার কাছে মনে হয় যে রোহিঙ্গা প্রশ্ন নিয়ে দুশ্চিন্তার এই প্রশ্নটি শুধুমাত্র রোহিঙ্গা প্রশ্ন নিয়ে অনেক বড় দুশ্চিন্তার জায়গা আছে, যদি আমরা এনভিশন করি যে আমাদের জিওপলিটিক্যাল ফিউচারে আমাদের সামনে পসিবিলিটিস এবং রিস্কগুলি কোথায়। তো যেটা বলছিলাম যে আমাদেরকে ফার্স্ট রিকগনাইজ করতে হবে এবং এই আলাপটা শক্ত করতে হবে, রেইনফোর্স করতে হবে যে রোহিঙ্গা ক্রাইসিস অরিজিনেটস ফ্রম অ্যান আইডেন্টিটি স্ট্রাগল। এটা আমাদের দেশে এবং গ্লোবালি এটার যে পাবলিক পারসেপশন আছে, সেই পাবলিক পারসেপশনটা চেঞ্জ করতে হবে। আমাদের দেশে যেমন রাস্তাঘাটে পর্যন্ত মানুষ কেউ বোকামি করলে একজন আরেকজনকে রোহিঙ্গা বলে ডাকবার একটা পাবলিক সংস্কৃতি দাঁড়িয়ে গিয়েছিল, সেটা যেমন রোহিঙ্গাদের যে আত্মপরিচয়, তাদের যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটাকে আমরা এনাফ রিকগনাইজ করি না। তেমনি একই সাথে একটা পপুলার আছে, এটাকে একটা রিলিজিয়াস আইডেন্টিটি কিংবা এথনিক আইডেন্টিটি হিসেবে দেখবার। কারণ আবার এগেইন ডিপ্লোম্যাটিক অ্যান্ড স্ট্র্যাটেজিক মুভ বাই দি বার্মিজ গভর্নমেন্ট, যে তারা বলার চেয়ে বলে যে এরা বাংলাদেশি বা বাঙালি। আর ইন রেসপন্স আমরা যে মিস্টেকটা করেছি সেটা হচ্ছে যে আমরা বারবার, এবং তখন আমাদের সরকার অধ্যুষিত যেই স্কলারশিপ, তারাও এটার সাথে দে স্টার্টেড সিঙ্গিং দ্য সং, যে কোনো ধরনের হিস্টোরিক্যাল কালচারাল কানেকশন নাই রোহিঙ্গাদের সাথে বা আমাদের এই বৃহত্তর আরাকান কি চট্টগ্রাম অঞ্চলের মানুষদের। এই ধরনের একটা ফ্লড অ্যানথ্রোপোলজিক্যাল হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট দাঁড় করানোর চেষ্টা করেছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের এক্সপার্টরা, যেটা ফ্লড, যেটার উপর দাঁড়িয়ে আসলে অন্তত ডিপ্লোমেসি অফকোর্স সেখানে সঠতার জায়গা আছে, কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্টসকে ইগনোর করে কোনো ডিপ্লোমেসি, কোনো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আসলে খুব সাকসেসফুল হতে পারে না। ঠিক আছে, সো উই মাস্ট রিকগনাইজ দ্য ফ্যাক্ট যে রোহিঙ্গা এটা একটা এথনিক, রিলিজিয়াস বা এটা কোনো সেই অর্থে কালচারাল আইডেন্টিটি না, এটা একটা টেরিটোরিয়াল আইডেন্টিটি। ইট ইজ ফাউন্ডেড আপন এ ক্লেইম দ্যাট আরাকান রাজ্যের রোহাং বা রোয়াং বলে যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটার উপরে যে টেরিটোরিয়াল ক্লেইম এই জনগোষ্ঠীর আছে, সেই ক্লেইমটার উপরে দাঁড়িয়ে আছে এই আইডেন্টিটিটা। এবং এই আইডেন্টিটিটাকে রিকগনাইজ করা, এটাকে গ্লোবালি প্রত্যেকটা জায়গায় তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের ব্রিটিশ ইন্ডিয়া এবং বার্মার যে ডিকলোনাইজেশন হিস্ট্রি, ব্রিটিশ ইন্ডিয়াকে যেভাবে ভাগ করা হয়েছে, তার আগে মানুষের যেই মোবিলিটি, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চল কলোনিয়াল অ্যারেঞ্জমেন্টে নানাভাবে যেভাবে গিয়েছে, সেখানে যদি আপনারা দেখেন যে এটা খুঁড়ে খুঁড়ে কে কবে কোথা থেকে এসেছিল, এটা শুধুমাত্র নতুন নতুন রক্তপাত, বিদ্বেষ, জাতি বিদ্বেষ এবং ইসেরই ঘটাবে। আমাদের মডার্ন হিস্ট্রিতে, কলোনিয়াল হিস্ট্রিতে আমাদেরকে রিকগনাইজ করতে হবে যে সাবকন্টিনেন্ট এবং বার্মা যেই ডিকলোনাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে এবং তার মধ্য দিয়ে যে নেশন স্টেটগুলি জন্ম নিয়েছে, তার যে টেরিটরি, এই টেরিটরিতে
1947-এর ভারতের পার্টিশনের আগে যেখানে যে জনগোষ্ঠী ফর সেঞ্চুরিজ ছিল সেই টেরিটরির উপরে তাদের ক্লেইমটা একটা লেজিটিমেট ক্লেইম। এই লেজিটিমেসি আমাদেরকে ঐতিহাসিক উপাত্ত এবং ঐতিহাসিকভাবে এবং আমাদের মোরাল এথিক্স এবং পলিটিক্সের জায়গা থেকে আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে স্টাবলিশ করতে হবে। এই জায়গায় বাংলাদেশ অন্তত তার প্রতিবেশী দেশগুলির চেয়ে অনেক বেশি সহনশীল, অনেক বেশি ইনক্লুসিভ এবং অনেক বেশি, যদিও যথেষ্ট না সেটা অন্যরা হয়ে যাবে। তো আইডেন্টিটির জায়গাটাতে আমি বলবো যে আরেকটা ডিজাস্টারই বলবো যে আমরা এই খুবই অ্যাম্বিগুয়াস, আমি খুলে বলতে পারবো না, এই ধরনের একটা পররাষ্ট্রনীতির কারণেই আমাদের তখনকার সরকার এবং যারা ছিলেন তারা একটা অদ্ভুত অ্যাক্রোনিম আবিষ্কার করলেন FDMN নামে, ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল। এটা কোন কাজে লাগে আমি ঠিক জানি না। এটা দিয়ে একটা কাজ বোধহয় হতে পারে যে UNHCR-কে দূরে রাখা যায়, অন্তত রেফিউজি স্ট্যাটাস, রোম প্রোটোকল এগুলিকে ভয় পেয়ে কোনো একটা বুদ্ধিতে এটা দেওয়া যায়, দিয়ে তাতে লাভটা হয় কি, কোন লাভ কোন কাজে লাগলো আমাদেরকে? আমরা IOM, যার রেফিউজি প্রোটেকশনের কোনো ম্যান্ডেট নাই, তাকে এই টোটাল রেফিউজি অপারেশনের সেন্ট্রাল একটা পজিশনে বসিয়ে আমরা UNHCR-কে আলাদা করে রাখলাম, এবং সেই জায়গাটাতে আমি বলবো যে এটা বড় ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক ফলব্যাক, যেখানে আমাদের আজকে যে ক্রাইসিসটা দেখা যাচ্ছে যে তাদের হিউম্যানিটেরিয়ান সাপোর্টগুলিকে কন্টিনিউ করবার জন্য যেই আমাদের যে গ্লোবাল আমাদের যেই নেগোসিয়েশনগুলি, সেই নেগোসিয়েশনগুলিতে আমরা খুব সুবিধা করতে পারছি না। তো এটা যেমন একটা বড় FDMN, এটা রোহিঙ্গাদের যেই হিস্টোরিক্যাল স্ট্রাগল, তার যে টেরিটোরিয়াল ক্লেইম, সেটাকেও হেল্প করছে না, কারণ আমরা তো তাকে রোহিঙ্গা বলতেও কার্পণ্য করছি। আমরা বলছি শুধুমাত্র পাল্টা একটা রেসপন্স হিসেবে, যেহেতু বাংলাদেশি বলার চেষ্টা করা হচ্ছে, আমরা ওদেরকে মিয়ানমার ন্যাশনাল বলছি। কিন্তু যেখানে উচিত ছিল হচ্ছে যে তাদের টেরিটোরিয়াল ক্লেইমটাকে স্টাবলিশ করবার জন্য প্রয়োজনীয় এইগুলি নেওয়া। তো এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং অফকোর্স মানে বার্মার সরকারের যে রোহিঙ্গাদের প্রতি আচরণ, এটা তো জাতিবিদ্বেষী, এবং তারা বারবার চেয়েছে বার্মা নিজের যেই ইন্টারনাল ক্রাইসিসগুলি আছে, যেটা আজকে এক্সপ্লোরেড হয়েছে ইন ফর্মস অফ অন্তত 8-10টা জাতিগোষ্ঠী সেখানে নিজেদের আত্মনিয়ন্ত্রণ স্বাধীনতার জন্য আর্মড স্ট্রাগলে গেছে, এবং বার্মার ফেডারেশন ইটসেলফ যেটা করছে। সো এখন এই যে টেন্ডেন্সিটা আছে আমাদের পোস্ট কলোনিয়াল নেশন স্টেটগুলির, যে একটা হোমোজিনাস সাংস্কৃতিকভাবে সমশক্ত জাতিরাষ্ট্র বানানোর, এটা এখান থেকে আমি বলবো যে আমাকে স্কেয়ার করে আরো বেশি যে ঠিক এই প্রবণতাগুলি জাতিরাষ্ট্রগুলির, এই প্রবণতাগুলি আরো অনেকগুলি রোহিঙ্গা ধরনের সমস্যার জন্ম দিতে পারে। রোহিঙ্গা সমস্যার শুরুতেও যেমন ওই ন্যাশনাল সিটিজেন রেজিস্টার তৈরি করা 80-র দশকে বার্মা সরকারের, একই ধরনের পদক্ষেপ আমরা দেখেছি 2019-এ অ্যামেন্ডেড সিটিজেন অ্যাক্ট, যেটা ভারতের অ্যামেন্ডেড সিটিজেন অ্যাক্টে এটাকে যেভাবে পলিটিক্যাল উইপন হিসেবে ব্যবহার করা হচ্ছে ভারতের ক্ষমতাসীন দল, এবং একটা পাবলিক ন্যারেটিভ তৈরি হচ্ছে যে ভারতের যে কোনো অঞ্চলে, বিশেষত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এইসব জায়গায় বাংলাভাষী মুসলমান মানেই সম্ভাব্য বাংলাদেশি নাগরিক এবং অনুপ্রবেশকারী, এই ধরনের যে একটা, এবং এটা একটা শেয়ার ডিনায়াল অফ দি ডিকলোনাইজেশন হিস্ট্রি, যেখানে যে টেরিটোরিয়াল ক্লেমগুলি, এই জনগোষ্ঠীগুলি কেউ একেবারে নিজস্ব ঐতিহাসিক শর্তের অধীনে ওই সমস্ত জায়গায় মাইগ্রেট করেছিল, কারণ ওরা অন্য জায়গা থেকে এসেছে বলা মানেই 500 বছর আগে ওরা এখান থেকে এসেছে একটা ভেগ হিস্টোরিক্যাল ক্লেইমের উপরে, বলা যায় না দিস ইজ নেভার এনাফ, এবং দিস ইজ নট অ্যাকসেপ্টেবল টু সে যে এই জনগোষ্ঠীটার এই টেরিটরিতে থাকবার কোনো লেজিটিমেট রাইট নাই। সো এই লেজিটিমেসিটা তৈরি করাটা আমার মনে হয় বোথ পাবলিক ডিসকোর্সে এবং ডিপ্লোম্যাটিক জায়গায় এবং পাবলিক ডিপ্লোম্যাসিতে এটা গুরুত্বপূর্ণ। ফলে আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে যে এই প্রক্রিয়াগুলি অন্তত পশ্চিমবঙ্গে বা ত্রিপুরায় ভারতীয় ক্ষমতাসীন বিজেপির যেই এজেন্ডা, সেই এজেন্ডাগুলি আমি হয়তো অতি ওভার থিঙ্কিং মনে হতে পারে, বাট এই দুশ্চিন্তা না করবার কোনো কারণ নাই যে সাবকন্টিনেন্টে বাংলাদেশে বাংলা স্পিকিং মুসলমান জনগোষ্ঠীর একটা ঘেঁটোতে পরিণত করবার একটা প্রবণতা এবং আপনারা জানেন যে এটা খুব নতুন কিছু না, এমনকি 1950-এর দশকেও আসামে বঙ্গাল খেদাও আন্দোলনের মতো আন্দোলন হয়েছে, এবং এখনও ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যান্য জায়গায়
বাংলাভাষী মুসলমান মানেই তাকে সম্ভাব্য বাংলাদেশি ধরে নিয়ে তাকে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার যেভাবে করছে সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কাজেই রোহিঙ্গা সমস্যাটাকে আমাদেরকে খুব আইসোলেটেডলি দেখবার কোনো কারণ নেই, কারণ এই যে এই অঞ্চলটি আমরা অ্যান্থ্রোপোলজিতে জমিয়া বলি। জমিয়া ইন এ সেন্স যে এটা প্রায় 7 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের একটা অঞ্চল, যেটা নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে এক্সটেন্ডিং টু লাও, কম্বোডিয়া, বার্মা, বার্মিজ, এইগুলি এবং ভিয়েতনামের কয়েকটা অঞ্চল। এই পুরো অঞ্চলটি তো আপনারা জানেন রিসেন্টলি এই আলোচনাটা এসছে থ্যাঙ্কস টু ডক্টর ইউনুস, আমাদের চিফ অ্যাডভাইজার, যে আমরা নিজেদেরকে যখনই আমরা যে গার্জিয়ানশিপটা আমরা ক্লেম করেছি কাস্টোডিয়াটা যে বে অফ বেঙ্গলের, এটা আসলেই এই ল্যান্ডলক 7 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার্স অফ ল্যান্ড, এই টেরিটরি, সেটা শুধুমাত্র ল্যান্ডলক, দ্যাট ইজ নট এনাফ। দিস আর দ্য লাস্ট রিমেইনিং টেরিটরি অফ মানে কালচারালি ডাইভার্স কমিউনিটিস, এবং যারা ব্যবসা ভালো বোঝেন তাদের কাছে এটা লাস্ট রিমেইনিং টেরিটরি অফ দি ওয়ার্ল্ড, যেখানকার মিনারেলস এখনো গ্লোবাল মার্কেটে এখনো যথেষ্টভাবে লিঙ্ক হয় নাই। ফলে জিওপলিটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা গুরুত্বপূর্ণ। দ্য কনসেপ্ট পেপার ইজ ভেরি টু দি পয়েন্ট, যে আসলে এটা মোর কমপ্লিকেটেড দেন আমরা যে কয়টা জায়গায় কাজ করতে পারি ডিপ্লোমেসির জায়গায়। নাম্বার 1, রোহিঙ্গাদের যে রিয়েল আইডেন্টিটি স্ট্রাগলটা, এটাকে স্পষ্ট করা, সেটা আমাদের জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, এবং বারবার ক্লেম করতে থাকা এটা একটা টেরিটোরিয়াল আইডেন্টিটি, এ লেজিটিমেট আইডেন্টিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হচ্ছে যে আরাকান আর্মির সাথে বা নন স্টেট অ্যাক্টর, ডিপ্লোমেসির ভাষা একটু কম, তো আরাকান আর্মির সাথে নেগোসিয়েশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে হিস্টোরিক্যালি আপনারা যদি রোহিঙ্গাদের সাথে কথা বলেন, দে অলওয়েজ হ্যাড অ্যান অর্গানিক সলিডারিটি উইথ দি রাখাইন পিপল, সাধারণ রাখাইন মানুষ। অন্যান্য কমিউনাল দাঙ্গাগুলি, রায়টগুলি আসলে বার্মিজ গভর্নমেন্ট লাগানোর চেষ্টা করেছে, এবং দ্য ফার্স্ট টাইম দে সাকসিডেড ইন 2012। তার আগে রাখাইনদের সাথে আরাকানদের দাঙ্গার কোনো ইতিহাস নাই, কারণ তাদের একটা পারস্পরিক ডিপেন্ডেন্সি ছিল, মানে ইকোনমিক প্রোডাকশন, এগ্রিকালচারাল প্রোডাকশন, ফার্মিং, এগুলি জায়গায় তাদের একটা খুবই অর্গানিক রিলেশনশিপ ছিল। সেই রিলেশনশিপটা নষ্ট করা হয়েছে, কিন্তু এটা এখনো মানে ঠিক করা যাবে না, এখনো ওই পর্যায়ে না, এটা সম্ভবত এখনো সম্ভব। সেই জায়গায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আরসা বা আরাকান আর্মির মতো পলিটিক্যাল অ্যাক্টরদের চেয়ে সাধারণ রোহিঙ্গা এবং সাধারণ রাখাইন মানুষদের তাদের যেই ডিপেন্ডেন্সিটা ছিল সেই জায়গাগুলিকে স্পষ্ট করতে থাকা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ডিপ্লোম্যাটিক এবং পাবলিক ন্যারেটিভে এই গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গাকে আরও বেশি রিইনফোর্স করতে থাকা, আরও বেশি এটার অংশ করে তোলা। থ্যাংক ইউ।